বিয়েতে সবাই খুশি ছিল, তাছাড়া আনোয়ার খানের বাবার কথাই বাড়িতে শেষ কথা। তাই কেউ কিছু বলার সাহসও ছিল না কারোর। তবে আহিয়ান অনেকবার বলেছে যে এই বিয়েতে করতে চায় না। এক প্রকার বাধ্য হয়েই তাকে বিয়েটা করতে হয়েছিল সেই সময়। ঘড়ির কাঁটা রাত 9টা ছুঁই ছুঁই। আকাশে ঘন মেঘ জমেছে, যেন বৃষ্টি আসার প্রস্তুতি নিচ্ছে। দমকা হাওয়ায় গাছপালাগুলো নড়ছে, তাদের শাখা প্রশাখা যেন দুলে দুলে উঠছে। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে কোহিনূর, এক ধ্যানে বাইরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ কারো উপলব্ধি টের পেয়ে পিছনে ফিরে তাকালো। কোহিনূরের বাবা আফজাল খান দরজার সামনে দাঁড়িয়ে আছেন। কোহিনূরের মুখে হাসি ফুটিয়ে তার বাবাকে ভিতরে আসতে বলে। বাবার সাথে কথা বলতে বলতে সোফায় গিয়ে বসলো কোহিনূর। আফজাল খানও এসে মেয়ের পাশে বসলেন। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আফজাল খান, আমি তোমাকে কিছু বলতে চাই আম্মু। আমি জানি তুমি অমত করবে না, তবুও তোমার সারা জীবনের ব্যাপার, তাই তোমাকে না জানিয়ে আমি এত বড় সিদ্ধান্ত নিতে পারি না। কোহিনূর বলল, এভাবে বলছো কেন আব্বু? কি বলবে নির্দ্বিধায় বলো। আর তুমি যে কখনোই আমার খারাপ চাইবে না, এটা আমি জানি। আফজাল খান মেয়ের কথায় মুচকি হাসলেন। মেয়ে যে তার যথেষ্ট বুঝদার এটা তিনি জানেন। পুরো বাড়ির সবচেয়ে শান্তশিষ্ট মেয়ে বলা চলে কোহিনূরকে। যখন যা বলবে কোহিনূর তাই শুনবে, এটা তিনি জানেন। তবুও বিয়ে মানুষের একবারই হয়। এই বিষয়ে কোহিনূরের মতামত জানতে চায় আফজাল খান। আফজান খান বলল, তুমি তো জানোই মা, তোমার দাদুর ইচ্ছে তোমার বড় চাচুর ছেলে আহিয়ানের সাথে তোমার বিয়ে হোক। আহিয়ান কদিন পর লন্ডনে চলে যাবে, এটাও নিশ্চয়ই তোমার অজানা নয়। কোহিনূর বলল, হ্যাঁ আব্বু, আমি জানি। আফজাল খান বলল, আমরা সবাই চাইছিলাম কালকের মধ্যে তোমাদের বিয়ে দিতে। তোমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে কি আমরা বিয়ের আয়োজন শুরু করব মা? আফজাল খানের কথা শুনে চমকে উঠল কোহিনূর। তার দাদুর ইচ্ছে কি এটাও অজানা নয়। তবে এত তাড়াতাড়ি বিয়ে? বিয়ে নিয়ে সব মেয়েরাই কত স্বপ্ন থাকে, তারও আছে। এগুলো কি সত্যি হবে না? এত তাড়াহুড়ো করে বিয়ে দেওয়ার কি দরকার? কিন্তু বাবাকেই বা কি করে না বলবে? মেয়ের নীরবতা দেখে আফজাল খান আবারও মেয়ের মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বললেন, কি ভাবছো মা? বাবার উপর ভরসা রাখো, আমি সব দিক ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। বিয়েটা তো একদিন হবেই মা, এখন হলে দোষ কোথায় বলো? কোহিনূর বলল, আমি কিছু ভাবছি না আব্বু, তুমি যে সিদ্ধান্ত নিয়েছো সেটাই হবে। মেয়ের কথাই শুনে মুচকি হেসে রুম থেকে বেরিয়ে চলে গেলেন আফজাল খান। এবার মনে শান্তি পাচ্ছেন কিছুটা। ভাইয়ের সাথে পরামর্শ করলেন, কালকেই হুজুর ডেকে আকদ করাতে হবে। কোহিনূরের বয়স এখনো 18 হয়নি, তাই আইনগত বিয়েটা পরেই হবে। আইয়ান ফিরলে অনুষ্ঠান করে সবাইকে জানানো হবে। এই বিষয়ে এখন বাইরের মানুষকে জানানো হবে না, এটা সবাই মিলেই ঠিক করেছে। আইয়ানের বিয়েতে মত থাকা না সত্ত্বেও তেমন কিছু বলল না, কারণ তার বাবা আগেই তাকে শর্ত দিয়ে রেখেছিল পরের দিন সকালেই বিয়ের আয়োজন করা হয়। আয়োজন বলতে কাছের কয়েকজন আত্মীয়, যার মধ্যে রয়েছেন কোহিনূরের একমাত্র ফুপু, তার ছেলে মেয়ে আর আহিয়ানের নানাবাড়ি কয়েকজন মানুষ। অবশেষে হুজুর ডেকে বিয়ে পড়ানো হলো। হুজুরের কথাই কবুল বলে দুজনের বিয়ে সম্পন্ন হয়। খুব সাদামাটাভাবেই বিয়েটা হয়েছে। আহিয়ান ও কোহিনূর বসে আছে পাশাপাশি, কারোরই তেমন সাজগোজ নেই। দেখে মনেই হচ্ছে না তারা বরকনে। এই বিষয়টা কোহিনূরের ভালো লাগছে না, মোটেও ভালো লাগছে না। বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল তার, লাল টুকটুকে বেনারসি শাড়ি পরে বউ সাজবে, তা আর হলো না। তবে কোহিনূরের মনে মনে একটা ভালো লাগা কাজ করেছিল। আহিয়ানকে সে পছন্দ করে না এমন কিন্তু নয়। বিয়ে পড়ানো শেষ হতেই কোহিনূর আর আহিয়ান দুজনেই নিজেদের রুমে চলে যায়। আহিয়ান আর কোহিনূর চাচাতো ভাই বোন হলেও তাদের মধ্যে সম্পর্কটা তেমন ভালো নয়। আহিয়ান সবসময় বাইরে বাইরে থাকে, কোহিনূরও নিজে থেকে কারোর সাথে কথা বলতে যায় না। এই জন্য তাদের মধ্যে তেমন ভালো সম্পর্ক হয়ে ওঠেনি। বিয়ে যে হবে এটা তারা দুজনেই জানতো, তবে এত তাড়াতাড়ি হবে এটা জানতো না। দাদু কথা রাখতে তাদের দুজনকেই বলির পাঠা হতে হয়েছে। তবে এতে খারাপ কিছুই হয়নি। কোহিনূর মাত্রই বিছানায় বসেছিল, তখনই কোথা থেকে হন্তদন্ত হয়ে ছুটে আসে আয়ানা। কোহিনূর বলল, কি হয়েছে আয়ানা আপু, এভাবে ছুটছো কেন? আনায়া বলল, কি হয়েছে মানে, তুই এখানে কি করছিস? কোহিনূর বলল, এখানে কি করছি মানে, এটাই তো আমার রুম, আমি তো এখানেই থাকবো। আয়ানা বলল, বোকা মেয়ে, তোর যে আজকে বিয়ে হয়েছে তুই কি ভুলে গিয়েছিস? আজকে থেকে তুই ভাইয়ার সাথে ভাইয়ার রুমে থাকবি, চল এখন। কোহিনূর বলল, আপু থামো, তুমি কি বলছো এসব? আমি ওনার রুমে যাব না, প্লিজ আপু হাতটা ছাড়ো, আমি যাব না বলছি তো। আয়ানা শোনার পাত্রী নয়, টেনে টুনে কোহিনূরকে নিয়ে গেছে আহিয়ানের রুমে। রুম থেকে বের হবার সময় বলেও এসেছে, ভাইয়া রুমে ঢুকলেই সালাম করবি, ভাইয়া হয়তো ছাদে আছে, এক্ষুনি চলে আসবে। বলেই বেরিয়ে যায় আয়ানা। আহিয়ান রুমে নেই ভেবে কোহিনূর নিশ্চিন্তে বসে আছে আর গুনগুনিয়ে গান গাইছে। আহিয়ান শাওয়ার নিয়ে বেরিয়ে এসে কোহিনূরকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করে, তুই এখানে কি করছিস গুহু?
পুরুষালী কণ্ঠস্বর কানে আসতেই ধ্যান ভাঙে কোহিনূরে। চোখ তুলে সামনে তাকাতেই চক্ষুদ্বয় কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম। আহিয়ানের পরনে একটা টাওয়াল ছাড়া আর কোনো কিছুই নেই। ভেজা চুলগুলো কপালে লেপ্টে আছে। আহিয়ানের দিকে নিষ্পলক চোখে তাকিয়ে রয়েছে। আহিয়ান বলল, আমাকে দেখা শেষ হলে যা, আমি চেঞ্জ করব। ইচ্ছে হলে দেখতে পারি, আমার কোনো সমস্যা নেই। কোহিনূর বলল, ছি, কী সব বলছেন? মুখে কিছুই আটকায় না আপনার। আমি এখানে আপনাকে দেখতে আসিনি। আহিয়ান বলল, তাহলে কি করতে এসেছিলি? কোহিনূর বলল, আমাকে আনায়া আপু জোর করে নিয়ে এসেছে। আহিয়ান বলল, বুঝি বুঝি, তুই যে আমার রুমে আসার জন্য ছটপট করেছিলি সেটা বলছিস না কেন? তুই তাহলে এখানে বসে থাক, আমি চেঞ্জ করে নেই। কোহিনূর বলল, না, আমি চলে যাচ্ছি। বলেই হনহনিয়ে রুম থেকে বেরিয়ে যায় কোহিনূর। রান্নাঘরে সবার জন্য খাবার বানানো হচ্ছে। রান্নাঘর সামলানোর দায়িত্বে সবসময় থাকেন বাড়ির 3 বউ। আজও ব্যতিক্রম হয়নি। বাড়ির 3 বউয়ের মধ্যে সম্পর্ক অনেক ভালো। নাফিজা বেগম আর কোহিনূরের আম্মু আমিনা বেগম সবসময় বোনের মতো থাকে। কোহিনূর রান্নাঘরে এসেছে তাদেরকে সাহায্য করার জন্য, কিন্তু নাফিজা বেগম কোনোভাবেই ছেলের বউকে কাজ করতে দেবেন না। এরই মধ্যে আনায়া এসে জানায় জাদুর শরীর আগের থেকে ভালো, তিনি সবাইকে দেখতে চাইছেন। এক এক করে সবাই ওনার সাথে দেখা করে আসে। সবাই শেষে যায় আহিয়ান ও কোহিনূর। দুজনকে একসাথে দেখেই দাদু মুচকি হাসলো। হাতের ইশারায় পাশে গিয়ে বসতে বললেন। বাড়ির অন্যরা ওনাকে ভয় পেলেও আহিয়ানের সম্পর্ক ওনার অন্যরকম। তিনি আহিয়ান আর কোহিনূরের উদ্দেশ্যে বলে উঠলেন, কেমন আছো দাদু ভাইয়েরা? আহিয়ান বলল, ভালো আর থাকতে দিলে কোথায়? উপরে চলে যাওয়ার নাটক করে তো বিয়ে করালে, এখন তো দেখছি ফুল এনার্জি নিয়ে ফিটফাট হয়ে বসে আছো। ব্যাপার কি? আমার বউকে পটানোর ধান্দা করছো নাকি? দাদু হা হা করে হাসতে লাগলো। তোমার সুন্দরী বউ কি আর আমাকে দেখলে পড়বে দাদু ভাই? আমি ভাঙাচোরা মানুষ, কোন সময় মরে যাব ঠিক নেই। তোমার বউ তোমারই থাক, সামলে রেখো। এভাবে কথা বলতে বলতে দাদু কাঁদতে শুরু করলেন। দাদুর অবস্থা দেখে আরিয়ান দুষ্টু হাসি দিয়ে গান গাইতে শুরু করলো। কাঁথিতে কাঁথিতে বইরাই লুঙ্গি যায় খুলিয়া, কোথায় গেলাম নতুন বউ পরানটা যায় জ্বলিয়া। বলতে বলতে পানির গাছ এগিয়ে দিল। ততক্ষণে রুমে আনায়াও এসেছে। ভাইয়ের গান শুনে খিলখিল করে হাসছে। আনায়া বলল, তুমি কিন্তু গান নিয়ে ভবিষ্যৎ গড়ার কথা ভাবতে পারো ভাইয়া, অনেক সাফল্য পাবে। আহিয়ান বলল, হ্যাঁ তুই ঠিকই বলেছিস, এরকম আরও হাজার হাজার গান আমি গাইতে পারি। উৎসাহ পেলে আরও গাইবো, তুই শুধু পাশে থাকিস। কোহিনূর চুপ করে খাটের একপাশে দাঁড়িয়ে আহিয়ান আর দাদুর কথা শুনছিল। তাদের দুজনের কথার মাঝখানে আর কারো কথা বলার সাহস নেই। কেউ তাদের কথার মাঝখানে কথা বললেও সেই লজ্জা পাবে। এই যেমন এখন হলো, আহিয়ান গান শুনে দাদুর সাথে সাথে কোহিনূরও কাঁদতে শুরু করেছে। রাত অনেক হয়েছে, তাই যে যার মতো খাবার খেয়ে রুমে চলে যায়। আগের মতো এখনও কোহিনূরকে আনায়া আহিয়ানের রুমে পাঠিয়েছে। এখন থেকে নাকি সেখানেই থাকতে হবে। কোহিনূর দরজার সামনে দাঁড়িয়ে আছে। বুঝতে পেরে আহিয়ান তাকে ভিতরে আসতে বলে। আহিয়ান খুব মনোযোগ দিয়ে ল্যাপটপে কিছু করছে। কোহিনূরকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, তুই কি সারা রাত এখানেই দাঁড়িয়ে থাকবি? কোহিনূর বলল, না মানে আমি কোথায় ঘুমাবো? আহিয়ান বলল, তুই বেডে ঘুমিয়ে পড়, আমি মেঝেতে ঘুমিয়ে পড়বো। তুই কি ভাবলি আমি এরকম বাংলা সিনেমাটাই ডায়লগ দেব? বলি ভ্রুকুচকে তাকায় কোহিনূরের দিকে। কোহিনূর বলল, তাহলে আমি কোথায় ঘুমাবো? আহিয়ান বলল, কেন, বেডে কি জায়গা কম আছে? নাকি আমার পাশে থাকতে তোর অ্যালার্জি আছে? বাই এনি চান্স তুই কি এটা চাচ্ছিস আমি তোকে আদর করে ঘুম পাড়িয়ে দেই? আহিয়ান দুষ্টুমিতে ভরা চোখে চেয়ে বলল কথাটি। কোহিনূর মনে মনে ভাবছে, সকালে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম কে জানে। বিয়েটাও আমার এই ঠোঁট কাটা লোকটার সাথে হতে হলো। মুখে কিছু আটকায় না, বেশি কথা বলা না বাড়িয়ে চুপচাপ ঘুমিয়ে পড়াই ভালো। ঘুম ভাঙলে পাশ ফিরে আহিয়ানকে দেখে হকচকিয়ে ওঠে কোহিনূর। চারিদিকটা ভালো করে পর্যবেক্ষণ করে বুঝতে পারে এটা আহিয়ানের রুম। কিন্তু এই রুমে সে কি করছে? আহিয়ানের বিছানেই বা ঘুমিয়ে আছে কেন? ঘুমে ঘুরে হাঁটাহাঁটি অভ্যাস তো কোনো কালেই ছিল না, তাহলে আসলো কিভাবে? কোহিনূরের ভাবনা ছেদ পড়ল দরজার ঠকঠক আওয়াজে। আনায়া ডাকছে। কোহিনূর তড়িঘড়ি করে উঠে গিয়ে দরজা খুলল। আনায়া মুচকি হেসে কোহিনূরের কাঁধে আলতো চাপড় মেরে বলল, কি গো ভাবি, ভাইয়া আসতে দিচ্ছিল না বুঝি? কালকে তো আসতে চাইছিলি না, জোরাজুরি করে নিয়ে আসলাম। আজকে তো দেখছি ঘুম ভাঙছেই না। ব্যাপার কি কোহিন? আনায়ার মুখে ভাবি ডাক শুনে মুহূর্তেই মনে পড়ে গেল কালকেই আহিয়ানের সাথে তার বিয়ে হয়েছে। ধুর, এত বড় একটা কথা ভুলে গেল কিভাবে? নিজের মাথাকেই নিজে হাতুড়ি দিয়ে পিটাতে মন চাইছে এখন। কাল কখন যে ঘুমিয়ে পড়েছিল টেরই পায়নি। কোহিনূর বলল, কি যে বলো না আপু, তেমন কিছুই নয়। আমি যে ঘুমালে পাশে ঘূর্ণিঝড় হলেও বলতে পারি না, তুমি জানো না। একটু ঘুমিয়ে পড়েছিলাম, এই আর কি। আনায়া বলল, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। এবার চল, আম্মু তোকে খেতে ডাকছে, তাড়াতাড়ি নিচে আয়। ভাইয়া উঠলে পরে যেয়ে খেয়ে নেবে। কোহিনূর বলল, তুমি যাও, আমি এক্ষুনি চলে আসবো।
কোহিনূর নিজের রুমে দিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে আসে। কিছুক্ষণ পর খাবার টেবিলে আহিয়ানও আসে। আহিয়ান আসলে নাফিজা বেগম খেতে দেয়। কোনো দিকে না তাকিয়ে মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে আহিয়ান। কোহিনূর আহিয়ানের দিকে তাকিয়েছিল। আহিয়ান চোখ তুলে তাকাতেই দুজনে চোখাচোখি হয়ে যায়। কোহিনূর তাড়াতাড়ি চোখ নামিয়ে প্লেটের দিকে তাকায়। হাব ভাব দেখে মনে হচ্ছিল বিশাল কোনো অপরাধ করে ফেলেছে। আহিয়ান বলল, কি হলো, খাচ্ছিস না কেন? কোহিনূর বলল, খাচ্ছি তো। আহিয়ান বলল, বিকালে রেডি থাকিস, আমরা ঘুরতে যাব। কোহিনূর বলল, বাড়ির সবাই যাবে? আহিয়ান বলল, না, তুই আর আমি আর আনায়া। নাহিদকে আসতে বলবো। আহিয়ানের কথায় মাথা নেড়ে সম্মতি জানালো কোহিনূর। কথা মতো বিকেলের দিকে সবাই ঘুরতে বেরিয়েছে। ড্রাইভিং সিটে বসে আছে আহিয়ান, পাশেই বসে আছে কোহিনূর। কোহিনূর আজকে শাড়ি পরেছে। এই প্রথম সে শাড়ি পরলো, কিন্তু যার জন্য এত সাজগোজ করে এসেছে একবারও ঘুরে তাকালো না সে। এটা নিয়ে কোহিনূরের মনে মনে রাগ পুষে রেখেছে। একবার কথা বলতে আসুক, সেও ভাব দেখিয়ে কথা বলবে না। আহিয়ানের পরনে সাদা শার্ট, কালো প্যান্ট, হাতে কালো বেল্টের ঘড়ি, চুলগুলো এলোমেলো হয়ে আছে, তবুও কত সুন্দর লাগছে আহিয়ানকে। পেছনের সিটে বসে আছে আনায়া, আর আহিয়ানের বেস্ট ফ্রেন্ড নাহিদ। আনায়া একটু পর পর নাহিদের দিকে তাকাচ্ছে। নাহিদ সেটা বুঝতে পারলো তার দৃষ্টি ফোনের স্ক্রিনেই নিবদ্ধ। নাহিদ জানে আনায়া তাকে পছন্দ করে, নাহিদও আনায়াকে পছন্দ করে, তবে কোনোদিনও এটা বুঝতে দেয়নি। নাহিদ চায় না আহিয়ানের সাথে কোনোভাবে তার বন্ধুত্ব নষ্ট হোক, তাই কখনোই আনায়ার ভালোবাসার ডাকে সাড়া দেয়নি নাহিদ। গাড়ি থেকে নেমে সামনের দিকে হাঁটতে শুরু করে সবাই। আহিয়ান আর কোহিনূর পাশাপাশি হাঁটছে। আসার পর থেকে এই প্রথম আহিয়ান কোহিনূরকে লক্ষ্য করলো। ফর্সা শরীরে নীল রঙের শাড়িটা যেন চকচক করছে। কোমর পর্যন্ত লম্বা চুলগুলো ছেড়ে দিয়েছে। বাতাসে বারবার চোখে মুখে এসে পড়ছে। চোখে কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক। এতেই অপূর্ব সুন্দর লাগছে কোহিনূরকে। এই অপূর্ব সুন্দর রমণী তার বউ, এই ভেবে আহিয়ান মনে মনে খুশি হচ্ছে। কোহিনূর প্রথমবার শাড়ি পরেছে, তাই শাড়ি সামলাতে হিমশিম খাচ্ছে। বারবার মনে হচ্ছে পড়ে যাবে। ঘোরাঘুরি শেষ হলে সবাই মিলে রেস্টুরেন্টে যায়। খাবার দাবার খেয়ে বাসায় উদ্দেশ্যে রওনা দেয়। আসার পথে নাহিদকে নামিয়ে দিয়েছে আহিয়ান। এই পুরো সময়টাতে নাহিদের সাথে অনেকবার কথা বলতে চেয়েছে আনায়া, কিন্তু নাহিদ বরাবরের মতো এড়িয়ে গেছে। কেটে গেছে বেশ কিছুদিন, তবে আহিয়ানের সাথে কোহিনূরের সম্পর্ক আগের মতোই আছে। টুকটাক কথা হয়। আহিয়ানের লন্ডন যাওয়ার সময় ঘনিয়ে এসেছে, আর এক সপ্তাহর মতো আছে। ওইদিকে হয়েছে আরেক কাণ্ড। আনায়ার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন নাফিজা বেগম। ভালো পাত্র, তাই তিনি হাতছাড়া করতে চান না। মেয়ের বিয়ে এই পাত্রের সাথে দেবেন বলে ঠিক করেছেন। বাড়ির সবাই একই মতামত। আনায়া এই বিয়েতে রাজি না, একথা বলার সাহসও পাচ্ছে না। মুখ বুজে সব কিছু মেনে নিতে হচ্ছে তাকে। আনায়া মেনেও নিয়েছে। তার ভাগ্যে হয়তো এটাই ছিল। পাত্র কানাডায় থাকে। বিয়ের পরে আনায়াকে নিয়ে যাবে। 1 মাস পরেই বাড়ি আসবে, তখনই বিয়ে হবে। আহিয়ানের লন্ডনে যাওয়ার তারিখ এগিয়ে আসছে। একমাত্র বোনের বিয়েতে থাকতে পারবে না বলে নিজেরও খুব খারাপ লাগছে। এত কিছুর মধ্যে কোহিনূরের কোনো পাত্তা নেই, কারণ তার টেস্ট পরীক্ষা চলছে। পরীক্ষার রেজাল্ট কোনোভাবে খারাপ হলে ফাইনালি দিতে পারবে না। সামনে এসএসসি এক্সাম, তাই সব কিছু ফেলে আপাতত পড়াশোনায় মন দিয়েছে। আজকে আহিয়ানের জন্মদিন। আনায়া কোহিনূরকে বারবার বলে দিয়েছে, ভাইয়াকে সুন্দর করে উইশ করবি, সাজগোজ করবি, প্রপোজ করতেও ভুলিস না। আর কবে কাছে পাবি কি না তার ঠিক নেই। কোহিনূর বরাবরই আহিয়ানকে পছন্দ করত। এখন তারা স্বামী স্ত্রী, প্রপোজ করতে সমস্যা কোথায়? আহিয়ানের কাছ থেকে জেনে নেবে আহিয়ান তাকে পছন্দ করে কিনা। বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু আহিয়ান কখনো কোনো উপহার দেয়নি। তাই কোহিনূর ঠিক করেছে আজ আহিয়ানের জন্মদিনে ওকে একটা সারপ্রাইজ দিবে। 12টা বাজতে 5 মিনিট বাকি। আহিয়ান তার সব বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিল। এইমাত্র বাড়ি ফিরল, হাতে কতগুলো গিফটের প্যাকেট। এগুলো তার বন্ধুরাই দিয়েছে, হয়তো জন্মদিন উপলক্ষে। তার উপর আবার আজকেই শেষবারের মতো দেখা করতে গিয়েছিল সবার সাথে। আহিয়ান রুমে ঢুকে দেখতে পায় রুমের লাইট অফ করা। গিফটের প্যাকেটগুলো হাত থেকে রেখে চোখ বুলিয়ে দেখতে পায় চারিদিকে মোমবাতি আলো জ্বালানো। পুরো বিছানায় গোলাপের ছড়াছড়ি। এত কিছু করলো কে? সামনে তাকাতেই দেখে হাতে ছোট একটা কেক নিয়ে কোহিনূর দাঁড়িয়ে আছে। পরনে লাল রঙের পাতলা জর্জের শাড়ি, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, পাতলা শাড়ি ভেদ করে ফর্সা পেট দৃশ্যমান, চুলগুলো খুলে রাখা। আহিয়ান অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে কোহিনূরের দিকে। রুমে এসি চালানো, তবু আহিয়ান ঘামছে। বুকের ভেতর ধুকপুক আওয়াজ হচ্ছে। এই সাজে কোহিনূরকে দেখে নিজেকেই পাগল পাগল লাগছে আহিয়ানের। কয়েকবার শুকনো ঢোক গিলে চোখ বন্ধ করে নেয়, নিজেকে শান্ত করার চেষ্টা চালাচ্ছে। কোহিনূর আহিয়ানের সামনে এসে দাঁড়িয়ে জন্মদিনের শুভেচ্ছা জানায়। আহিয়ান চোখ খুলে আবার তাকায় কোহিনূরের দিকে। কোহিনূরের সুন্দর মুখশ্রী নেশা ধরিয়ে দিচ্ছে আহিয়ানকে। আহিয়ান টেনে টেনে নিজের চোখকে অন্যদিকে ঘোরালো। কোহিনূরকে ধন্যবাদ জানিয়ে গটগট করে হেঁটে ওয়াশরুমের দিকে চলে গেল। আহিয়ান
ওয়াশরুম থেকে বেরোনো মাত্রই কোহিনূর আবার আহিয়ানের সামনে গিয়ে দাঁড়ালো। আহিয়ান বলল, উহ, এই মেয়ে আজকে আমাকে পাগল করে দিবে, কি চাইছে কে জানে। এভাবে খাম্বার মতো সামনে এসে দাঁড়ালি কেন? সর, আমি ঘুমাবো, কালকে সকালেই ফ্লাইট, জানিস না? কোহিনূর বলল, জানি তো। আহিয়ান বলল, তাহলে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? আমাকে মারার প্ল্যান করছিস নাকি? তোর না সামনে এসএসসি এক্সাম? রাত 12টার সময় এভাবে সাজুগুজু করে পেতনি সেজে বসে আছিস? হঠাৎ করে কেউ দেখলে তো ভয় পেয়ে কাপড় ভিজিয়ে ফেলবে।